বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম কেবল ব্যক্তি নয়, এটি একটি সময়, একটি আবেগ, একটি অধ্যায়। বেগম খালেদা জিয়া সেই নামগুলোর মধ্যে অন্যতম। তার প্রয়াণ কি কেবল একটি রাজনৈতিক শোক, নাকি এর প্রভাব পড়বে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে? আজ আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে আবেগে ভাসব না, আবার এই গভীর শোককেও অস্বীকার করছি না। আজ আমরা দেখব এই ঘটনা রাজনীতির অঙ্কে কি যোগ করলো বা কি বাদ দিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি সত্যি বাড়তি সুবিধা পাবে? জনমত কি ঘুরে যেতে পারে বেগম খালেদা জিয়ার প্রয়াণে? আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে সেই উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রিয় দর্শক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রথম কলকাতা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনাও করছে। প্রাসঙ্গিক প্রসঙ্গের আজকের আলোচনায় যথারীতি প্রতিদিনকার মতো আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরা এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আজ সকাল 6টায় বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বাংলাদেশের আপসহীন নেত্রী বলে যাকে মানা হয়, অনেকেই বাংলাদেশের গণতন্ত্রের মা বলেও অনেকে মনে করেন, যিনি মৃত্যুর দিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়েছেন বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, তার এই মৃত্যুটি কখন বাংলাদেশে হলো? যখন গোটা বাংলাদেশ তার গণতন্ত্রের উৎসবের জন্য প্রস্তুত। তুমি জানো, গতকাল 30শে ডিসেম্বর 2025 মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবং এরই মধ্যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আর তাদের যারা প্রার্থী হবেন তারা মনোনয়নপত্র জমাও দিয়েছে। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনি যে 3টি আসনে লড়বেন তার হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির একজন শীর্ষ নেতা। শুধু এর সঙ্গেই সীমাবদ্ধ ছিল না বিষয়টি, যেহেতু তিনি জীবন মৃত্যুর সন্ধিখানে দাঁড়িয়েছিলেন, নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটি গণতন্ত্রের উৎসব। সেই উৎসবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা ভেবে সেই 3 আসনেই বিকল্প বিএনপির প্রার্থী মনোনয়নও কিন্তু গতকালকে দেয়া হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। অর্থাৎ একদিকে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকের আবহ, দলটি 7 দিন শোক দিবস পালন করবে এবং রাষ্ট্রীয়ভাবে 3 দিন শোক পালন করা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশে গণতন্ত্র চর্চার, নতুন বাংলাদেশ তৈরির এক অধ্যায়ের সূচনা। তুমি কিভাবে দেখছো? যদি তোমার বিশ্লেষণ বলো যে এই বেগম খালেদা জিয়ার প্রয়াণে এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ বা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। দেখো, বিষয়টা হচ্ছে একটা মানুষ যখন গত হয়ে যান, একেবারে সাধারণ মানুষের কথা যদি তুমি বলো, একটা মানুষ চলে গেলে তাকে নিয়ে, তার ভালো এবং মন্দ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে দেখা যায় সেই মানুষটা মারা গেছে, মানুষটার খারাপ দিক নিয়ে আলোচনা করাটা ঠিক না, ভালো দিক নিয়ে আলোচনা করা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যাকে গণতন্ত্রের মা বলা হয়, যিনি রাষ্ট্রীয় শাসনের বিরুদ্ধে গিয়ে জনগণতান্ত্রিক শাসনকে পুনরুদ্ধার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আপসহীন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি বিরোধীদের কাছে, সরকার পক্ষের কাছে তাকে কারারুদ্ধ হতে হয়েছে, মানসিক নির্যাতন, শারীরিক অবস্থার অবনতি, বলা হয় নাকি তাকে স্লো পয়জন করা হয়েছে। তো এগুলো তো একটা প্রেক্ষিত। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তিনি ছিলেন বিএনপির চেয়ারপারসন। এই মুহূর্তে বাংলাদেশের আগামী দিন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের কোনো স্থান নেই। একটা আপসহীন নেত্রীর এই মুহূর্তে মৃত্যু, তার ছেলে আসাকে কেন্দ্র করে যে জনবিস্ফোরণ আমরা দেখেছি, এবং তিনি চলে গেছেন, তিনি এখন শুধু বাংলাদেশে চর্চিত ব্যক্তিত্ব নন, উপমহাদেশের সব রাজনৈতিক মহলে তাকে নিয়ে কিন্তু একটা চর্চা হচ্ছে। চর্চার কেন্দ্রবিন্দু কেন? এই মানুষটি, যিনি আপসহীন সংগ্রাম করেছেন, সেই মানুষটি কারারুদ্ধ থেকেছেন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। মাত্র 80 বছর বয়সে উনি চলে গেলেন। আমার মনে হয় ওনার এই চলে যাওয়াটা অসময়ে চলে যাওয়া। উনি যদি সেইভাবে সকলের সামনে থাকতে পারতেন, যে রাজনৈতিক
পদচারণায় উনি মানে সচল ছিলেন, সেই পরিবেশটা যদি উনি পেতেন তাহলে আমার ধারণা ওনার হয়তো দীর্ঘায়ু আরেকটু বেশি থাকতো। তো পারিপার্শ্বিক ভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি তো শুধু বিএনপি চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীও ছিলেন। দুর্নীতি, অভাব, অভিযোগ উভয় পক্ষেরই ছিল, কিন্তু তার মারা যাওয়ার পর আজ ভোরবেলা আমরা যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে ভিড় দেখেছি, যে মানুষের সমাগম দেখেছি, আগামী দিন যদি তার দাফন করা হয় আমরা সেখানেও হয়তো জনবিস্ফোরণ দেখব। অবশ্যই জাতীয় নির্বাচনে ওনার এই চলে যাওয়া, ওনার এই শূন্যতা, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির মধ্যে যে হাহাকার, যে শোকের আবহ, যে ব্যথা, ওনাকে কাছে না পাওয়া, আশা করি তারেক রহমান সাহেব ওর মায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সচল থাকবেন, সজীব থাকবেন। অবশ্যই জাতীয় নির্বাচনে একটা ছাপ পড়বে তাকে হারানোর ব্যথা থেকে। দেখো, আমরা যদি এই খালেদা জিয়ার প্রয়াণে কোন কোন বিষয়ে চাপ পড়তে পারে বা কোন কোন বিষয়গুলো পরিবর্ধন বা পরিমার্জন হতে পারে, আমরা যদি এক এক করে বিষয়টি তুলে ধরি, তাহলে প্রথমে যে বিষয়টি আসবে, যে আসতে শুরু করেছে ইতিমধ্যে, এই যে সহানুভূতির ঢেউ এবং আবেগের একটি জনমত। তুমি জানো যে আমাদের দেশেও ইন্দিরা গান্ধী প্রয়াণের পর জাতীয় কংগ্রেসকে কিভাবে মানুষ ঢেলে ভোট দিয়েছিলেন ভারতীয় জনগণ। ঠিক সেই রকমই খালেদা জিয়ার প্রয়াণের পর বাংলাদেশের সাধারণ মানুষ, যারা হয়তো কখনোই ভোট দেননি, এই ধরনের একজন নেত্রী, জাতীয় আন্তর্জাতিক মানে নেত্রী, তার প্রয়াণের কিন্তু সহানুভূতির ঢেউ এবং আবেগী জনমত তৈরি হতে পারে। বিএনপি নেতৃত্ব কাঠামো পরিবর্তন হতে পারে পরমাশিস, কারণ তুমি জানো যে তিনি চেয়ারপারসন ছিলেন। স্বাভাবিকভাবেই তার প্রয়াণের পর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সামগ্রিকভাবে দলের দায়িত্ব গ্রহণ করবেন। এটাই প্রটোকল, দলীয় যে নিয়ম, সেই দলীয় নিয়মের মধ্যেই পড়ে। আন্দোলনের ভাষাটা বদলে যাবে, কারণ খালেদা জিয়ার আন্দোলনের যে ভাষা, তুমি জানো যে খুবই অল্প কথা বলতেন, কাট কথা বলতেন, এবং বাংলায় যেটা বলে উচিত কথা। আমরা অনেকেই হয়তো উচিত কথা শুনতে অভ্যস্ত নই, কিন্তু উচিত কথা বলতেন বেগম খালেদা জিয়া। তো সেই ভাষা তো আমরা শুনতে পাবো না, সেটি খানিকটা হলেও বদলে যাবে। নির্বাচনী প্রচারের নৈতিক সুবিধা, বেগম খালেদা জিয়ার প্রয়াণে স্বাভাবিকভাবেই সেন্টিমেন্ট একটা বড় কাজ করবে, এবং সেটি কিন্তু আমরা অতীত ইতিহাসে বাংলাদেশের ক্ষেত্রে শুধু নয়, সারা পৃথিবীতেই এ ধরনের একটা জাতীয় স্তরের নেতা বা নেত্রী চলে যাওয়ার পর তার দলের প্রতি বাড়তি সাধারণ মানুষের একটা উৎসাহ তৈরি হয়, আবেগ, অনুভূতি, এক ধরনের সহানুভূতির জায়গা থেকে নির্বাচনী প্রচারের কৌশলটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আপসীন নেত্রী যেভাবে একটা তার নিজের বর্ণাঢ্য জীবন, একজন সাধারণ গৃহবধূ থেকে আপসীন নেতৃত্বে তিনি পরিণত হয়েছিলেন, তার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, সেই জীবনের যে ব্র্যান্ড জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল, এই আপসীন ব্র্যান্ড নির্বাচনের প্রচার এবং তাদের নির্বাচনের জয়ের লক্ষ্যে হয়তো অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলবে। আমি তো অনেকগুলো সম্ভাবনার আশঙ্কার কথা বললাম, তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, বিষয়টা হচ্ছে যে জনসমর্থন অনেকটা নির্ভর করে আবেগ থেকে। ওনার এই যে আকস্মিক প্রয়াণ, মানে আমি আকস্মিক বলবো যে ওনার, আমার মনে হয় না যে ওনার এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল। একটি দল করতে পারে, বিরোধী দল হতে পারে, আওয়ামী লীগের বিরোধী নেত্রী হতে পারে, কিন্তু সেই মানুষটি কিন্তু বাংলাদেশ থেকে কোনো জায়গায় চলে যাননি। বাংলাদেশেই প্রধানমন্ত্রী থেকেছেন, বাংলাদেশেই কারারুদ্ধ হয়েছেন, বাংলাদেশেই গৃহবন্দী হয়েছেন, বাংলাদেশেই নির্যাতিত হয়েছেন, বাংলাদেশেই মনোকষ্টে ভুগেছেন। তারা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হচ্ছে না বলে দেশে থেকে নির্বাচনেও অংশ নেব না, এটাও কিন্তু একটা ত্যাগ। এটাকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যেমন তাকে দেখেছেন, তাকে বিশ্লেষণ করবেন, নিরীক্ষণ করবেন, অনুধাবন করবেন, আবেগ দিয়ে ভাববেন। তার আপসীন সংগ্রামকে, তার লড়াইকে তারা নিজেরা সচক্ষে বাংলাদেশের মাটিতে দেখেছেন। বাংলাদেশের মানুষই বাংলাদেশের মাটিতে গণ অভ্যুত্থান দেখেছে। কেন গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষ জানেন, আর কেন বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্রের মা ওনাকে বলছেন সেটাও বাংলাদেশের মানুষ জানে। আমরা জার্নাল পড়ছি, মিডিয়ার কথা শুনছি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবটা জানছি। এখানে কোনো রকম দ্বিধা হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের গণতান্ত্রিক প্রিয় মানুষরা, এখানে ধর্মের কোনো জায়গা নেই। গণতান্ত্রিক প্রিয় মানুষরা সার্বভৌম রাষ্ট্রে যেভাবে একটা দলকে, একটা রাজনৈতিক দলকে সরকার পরিচালনার দায়িত্ব ভার অর্পণ করিয়ে দেন,
তাকে নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রভাবিত হবেই বিএনপি এবারে জাতীয় নির্বাচন। এটা আমার ব্যক্তিগত অভিমত। তাহলে বিষয়টি কিন্তু তাই দাঁড়ালো যে শোক কি ভোটে রূপ নিচ্ছে, অর্থাৎ রাজনীতিতে শোক সবসময় শক্তিশালী আবেগ। খালেদা জিয়ার প্রয়াণে সেই সহানুভূতির আবহ তৈরি হয়েছে, তুমি যেটা বলতে চাইছো। শুধু একদমই তাই, হবেও। বিএনপি তৈরি এত তাড়াতাড়ি হওয়ার কথা না, হবেও। আর সেই আবেগ সমর্থন বিএনপি সমর্থকদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না। একটা বড় অংশ মনে করছে তিনি ছিলেন নির্যাতিত, দীর্ঘ অসুস্থতা এবং রাজনৈতিক চাপের শিকার। এই সহানুভূতি কি ভোট বাক্সে প্রতিফলিত হবে? পরমাশিস, ইতিহাস কি বলছে? একটু যদি আমরা ইতিহাসের পাতা দেখি, হারিয়ে যাওয়া থেকেই কিন্তু একটা ফিরে পাওয়ার প্রবণতা আসে। ধরো তোমার একটা কোনো জিনিস হারিয়ে গেছে, সেই শোকটাকে তুমি কি দিয়ে ভুলাবে? ওই জাতীয় একটা জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা কর, তাই না? তো হারানোর ব্যথা কত যে মধুর, তোমাকে হারিয়ে বুঝেছি, একটা কবির কথা আছে। তো সেই ব্যথাকে ফিরে পাওয়া, সেই ব্যথাকে, তোমাকে হারানোর যে ব্যথা, সেই ব্যথাকে আমি যাতে না পাই, তোমাকে ভুলতে পারি মানে কি, তোমাকে আরেকবার পাওয়া দিয়ে। একদমই। দেখো, বিএনপি কি বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই দলটি কি কোনো বাড়তি সুবিধা পাচ্ছে? প্রশ্ন আসতে পারে। আমাদের বিশ্লেষণ যে হ্যাঁ, সুবিধা পাবে। একটা স্বল্পমেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কি? স্বল্পমেয়াদী হচ্ছে যে এই দলটি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে, আন্দোলনের নৈতিক উচ্চতাও তাদের বাড়বে। এই যে হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনের বিষয়টি, যেটি গত 2024-এর আগে থেকেই বিএনপি করে আসছে, সেই আন্দোলনের যে আবেগ সেটি এখন আরো বেশি সংঘবদ্ধ হবে নেত্রীর প্রয়াণের কথা চিন্তা করে। আর দীর্ঘমেয়াদী প্রশ্ন কি? এই আবেগ ভোট বাক্সে প্রতিফলিত হবে যদি দলটি বাংলাদেশের আগামী বাংলাদেশ নির্মাণের সুযোগ পায়, তাহলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং তারা যে স্বচ্ছ গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড়িয়ে সরকার বা দেশ পরিচালনা করতে পারে, সেটা তারা দীর্ঘমেয়াদী একটি সুযোগ তারা পাবে। কিন্তু এর সঙ্গে কিন্তু চ্যালেঞ্জও রয়েছে। কিসের চ্যালেঞ্জ? এই আবেগ, যে আবেগে ভোট বাক্সে হয়তো প্রতিফলিত হবে, সেই আবেগ যদি সঠিকভাবে সরকার গঠন করার পরও এই দলটি বাংলাদেশের মানুষের আস্থা রাখতে ব্যর্থ হয়, তবে কিন্তু বাংলাদেশের মানুষ আবারও তাদের প্রতিও মুখ ফিরিয়ে নিতে পারে। এবং এখানটাই শুধু বড় চ্যালেঞ্জ নয়, বরং আমাদের বিশ্লেষণ যে বেগম খালেদা জিয়ার যে তার যে রাজনৈতিক চরিত্র, তার যে আপোষহীন দেশনেত্রী চরিত্র, তিনি যে বাংলাদেশটা দেখতে চেয়েছিলেন বা চাইছিলেন, সেই বাংলাদেশটা যদি সত্যিকার অর্থে বিএনপি ক্ষমতায় এলে যদি সেটি না দেখাতে পারেন, তবে তার আত্মাও কিন্তু একই রকম ভাবে কষ্ট পাবে। দেখো, আদর্শচ্যুত যদি তুমি হও, তাহলেই তুমি ক্ষমতাচ্যুত হও। তিনি আপসহীন সংগ্রামের নেত্রী, গণতন্ত্রের মা। তিনি যেভাবে বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখতেন, যেভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বলতেন, সেটা যদি তার দল ক্ষমতায় আসার পর গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা না হয়, আদর্শচ্যুত হয়, তো একবারে প্রকারান্তরে তার উল্টোটা হবে ক্ষমতাচ্যুত। এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজকে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের মানুষের কথা অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শ যখন বিপণনে পরিণত হয়েছে, আদর্শচ্যুত হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। এটা তো স্বাভাবিক। আমার এটাই একটা জিনিস মনে হচ্ছে, একটা যে কোনো দলের মধ্যে অনেক মতানৈক্য থাকে, একটা ব্যক্তি দলেও, মানে একটা দলের মধ্যেও মতানৈক্য থাকে, উত্থান পতন থাকে, দুর্নীতি থাকে, সুশাসনের কথা একজনরা বলে, আরেকজনেরা দুর্নীতিতে জড়িয়ে যায়। শুদ্ধতার অঙ্গীকার নতুন করে লিপিবদ্ধ হতে পারে বিএনপির মধ্যে, নতুন করে অঙ্গীকারের শপথ হতে পারে শুদ্ধতার জন্য, যেটা বলা হচ্ছে বাংলাদেশের সংস্কার, তাদের দলেরও সংস্কারের প্রয়োজন। সেই জায়গা থেকে ওনার এই চলে যাওয়া, হয়তো প্রত্যেকটা বিএনপির নিচু থেকে একেবারে মাঠ পর্যায় থেকে একবারে উচ্চ নেতৃত্বরা সকলে এক সুরে অঙ্গীকারবদ্ধ হবে, শপথ নেবে যে তার আদর্শে আগামীর পথে বিএনপি বাংলাদেশের মানুষের জন্য তার স্বপ্নকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে। সেই পথে তারা হয়তো চালিত হওয়ার একটা সুযোগও পাবে বা পেতে পারে। এখানে তারা এই পরিবেশটার মধ্যে, শোকের আবহের মধ্যে তারা হয়তো এই পরিবেশটা গড়ে তুলতে পারে নিজেদের দলের মধ্যে। এটা একটা বড় সুবিধা, এবং এই সুবিধাটা যদি গড়ে তুলতে পারে, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেমন একটা মানে ভালো বার্তা যাবে, এবং নির্বাচনের পক্ষেও তাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা এনে দেবে বলে আমার ব্যক্তিগত অভিমত। দেখো, বেগম খালেদা জিয়াকে যাকে আপোষহীন নেত্রী বলা হয়, এই ইমেজ কি নতুন করে জনমতকে শক্তভাবে ঘোরাতে বা ফেরাতে পারবে বিএনপির পক্ষে? খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়, একদম তাই। খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয় তিনি আপোষহীন। তার প্রয়াণে এই ইমেজ নতুন করে তুমুল ভাবে চর্চায় এসেছে। বিএনপি এই ন্যারেটিভ ব্যবহার করছে গণতন্ত্র, নির্যাতন এবং প্রতিরোধের এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে।
এই ভাষা তরুণ ভোটারদের কতটা স্পর্শ করবে সেটি অবশ্য 2026-এর 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোটের ফলাফলই নির্ধারণ করবে। এবং একই সঙ্গে নেতৃত্বের প্রশ্ন এখানে যেটা শুরুতে বলছিলাম যে নেতৃত্বের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি তারেক রহমান পুরোপুরিভাবে তার দলের দায়িত্ব নেবেন এবং তিনি পুরোপুরিভাবে দলের চেয়ারপারসন হবেন। এবং শুধু তাই নয়, নেতৃত্বের কাঠামোর ক্ষেত্রে এখন একটা পরিবর্তন আস্তে আস্তে তৈরি হবে এবং সেটি অবশ্যই বিএনপি হয়তো এই মুহূর্তে নির্বাচনী আবহে থাকবে, যেহেতু এই মুহূর্তে দলটির একেবারে শীর্ষ নেত্রী, দলটির প্রধান, তার প্রয়াণের পর তার শেষকৃত্যানুষ্ঠানের যে আনুষ্ঠানিকতাগুলো সুচারুভাবে, ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে মানুষের আবেগকে শ্রদ্ধা করে, সম্মান করে শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী পরিবেশে হয়তো দলটি যেতে পারবে না, এবং একই রকম ভাবে সাংগঠনিকভাবে এই রূপান্তর নেতৃত্বের সেটিও হয়তো হবে না। কিন্তু একজন নেত্রীর প্রয়াণ মানেই একটা শূন্যতা, কিন্তু রাজনীতিতে শূন্যতা মানেই অন্য রকম সুযোগ। তাই প্রশ্ন এখানে কিন্তু থাকবেন, বিএনপির নেতৃত্বে কি একক কেন্দ্রে থাকবেন কেউ, নাকি নতুন কাঠামো আসবে? এই ট্রানজেকশন যদি মসৃণ হয় বিএনপি লাভবান হবে, না হলে সহানুভূতির ঢেউ কিন্তু দ্রুত মিলিয়েও যেতে পারে। এটি ভীষণভাবে এই মুহূর্তে খুব রূঢ় হলেও বাস্তবতা। কারণ দীর্ঘদিন বিএনপির একেবারে যিনি নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে সরাসরি তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাকে মানসিক শারীরিক অত্যাচার করে তাকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এটি আমাদের অভিযোগ নয়, সরাসরি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং সরকারের পক্ষ, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, তার দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, সিভিল সোসাইটি থেকে বলা হচ্ছে। সুতরাং সেই বেগম খালেদা জিয়াই কিন্তু সরাসরি গত 2-2.5 বছর বা 3 বছর ধরে দলটির নেতৃত্বে ছিলেন না সরাসরি সক্রিয়ভাবে। লন্ডন থেকে দলকে ভার্চুয়ালি পরিচালনা করেছিলেন। তিনি ফিরে এসেছেন 18-19 বছরে রাজনৈতিক তার বাংলাদেশের মানুষের সঙ্গে সরাসরি তার যোগাযোগ ছিল না। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের পরিবেশ সম্পর্কে 17-18 বছরের গ্যাপ, সংগঠনে যে নেতা নেত্রীরা আছেন তাদের মানসিক সংস্রবের সঙ্গেও তারেক রহমান ছিলেন না। সুতরাং এই যে দলের কাঠামো, এই দলের শূন্যতা নতুন করে নির্ণয় করতে গেলে বা পরিকাঠামো আবার সাজাতে গেলে অনেক রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে করতে হবে, নাহলে সংগঠনের ভিত দুর্বল হতে পারে। এটি আমাদের বিশ্লেষণ। তুমি কিভাবে দেখছো? না, স্বাভাবিক। দেখো, একটা মানুষ এতদিন বাইরে ছিল, 17 বছর, মা দেশে, মা অসুস্থ, মার প্রয়াণ হলো, দেশের মাটিতে উনি গত 25শে ডিসেম্বর এসছেন। উনি দেখেছেন ওনার প্রতি মানুষের আস্থা কতটা এখন আছে, সেটা ওনাকে যতটা মানসিক শক্তি দেবে। কিন্তু তারপরও এই হঠাৎ তার মা চলে যাওয়া, দলকে সাংগঠনিকভাবে গড়ে তোলা নতুন করে, সেটা তো ওনার কাছে একটা বড় অগ্নি পরীক্ষার মতনই হবে। এবং আমার ধারণা যে বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা তাকে সহযোগিতা করবে এবং সেও তাদের থেকে সুপরামর্শ, মানে বিএনপির অনেক নেতা নেত্রী আছেন যারা প্রায় ওনার থেকে, তারেক জিয়ার থেকে অনেক বয়সে প্রবীণ। যেমন আমার মনে হয়েছে যে মির্জা ফখরুল সাহেব রয়েছেন, তারপরে রিজভী সাহেব রয়েছেন, এনারা তো অনেকটাই প্রাজ্ঞ মনে হয়েছে আমার। সালামউদ্দিন সাহেব রয়েছেন, মানে বিএনপির একেবারে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে উনি আলাপ আলোচনা করে দলকে, আর এই আলাপ আলোচনার জায়গাটা আমি আগেও বললাম, একটা সুযোগ করে দিল যে একটা শোকের আবহে সকলে একতার সঙ্গে কাজ করবে। এবং আমার বিশ্বাস যে তারেক রহমান সাহেবের সঙ্গে অন্তর্বর্তী সরকারও বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেছে। এখন সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকে খুব দ্রুত নেওয়া হবে, যেটা ভার্চুয়ালি বা যুক্তরাজ্যে গিয়ে অনেক টানাপোড়েন পরিস্থিতি, সবার সবসময় অনেকটা দূরে গিয়ে সম্ভব হয় না। এখন সবাই এক জায়গায়, এক ছাতের তলায়, সেই অর্থে স্বাভাবিকভাবে কিন্তু দলকে পরিচালনা করার কার্যে একটা সুবিধা বয়ে আনবে অবশ্যই। এবং এই শোকের আবহে সকলকে অনেকটা বেশি মনোসংযোগ করবে দলকে গড়ার কাজে, তার আদর্শকে বাস্তবিক দিকে নিজেদের দলের কার্যকারিতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে। স্বাভাবিকভাবে একটা সুপরিবেশ তৈরি হবে, কিন্তু মানুষটা নেই। এই তার না থাকার কারণেই হয়তো সকলে খুব একত্রিত হয়ে বাংলাদেশের মানুষের জন্য অধিকারের প্রশ্ন তারা কাজ করতে পারবে। এটাই আমার অভিমত, এটা আমি আশা প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো একই আহ্বান থাকবে আপনাদের কাছে। এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিওর মতামতের সঙ্গে আপনি সহমত বা ভিন্ন মত হতে পারেন, সেটি আপনারা আপনাদের মূল্যবান মতামত
মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দেবেন নিজেদের মাঝে, কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিনকার মতো আজকেও ভিডিওটি প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করব, দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস আমরা শেষ করব, শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ প্রথম কলকাতার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলে। প্রিয় দর্শক, আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষ, এবং শুধু বাংলাদেশের 20 কোটি মানুষ নন, আমাদের ভারতের একটা বিশাল সংখ্যক মানুষ বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে ভূ রাজনীতির কথা যদি বলি, তাহলে অনেক দেশের সরকার প্রধান, সরকার শাসক দল, নিয়ন্ত্রক, ভূ রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন পর্দার আড়ালে থেকে, তারাও বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। বাংলাদেশের আপসীর নেত্রী, গণতন্ত্রের মা যাকে বলা হয়, তার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বাংলাদেশ বা বাংলাদেশের গোটা জাতি। রাষ্ট্রীয় শোক শুরু হচ্ছে, তার শেষকৃত্যানুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নানা সরকারি বেসরকারি আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেখানে রাষ্ট্রীয় বা পূর্ণ সহানুভূতি এবং বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে। কিন্তু এর পাশাপাশি একই সঙ্গে নির্বাচনী যে কর্মকাণ্ড সেটিও অব্যাহত থাকবে, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম নির্ণায়ক নির্বাচন, সেই নির্বাচনের জন্যই তো লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাই আসন্ন নির্বাচনে আমরাও দেখব যে আবেগ বনাম বাস্তবতা, সহানুভূতি বনাম নানা কর্মসূচি, স্মৃতি বনাম ভবিষ্যৎ, যে দল এই তিনটাকে ভারসাম্য রাখতে পারবে তাদেরই পাল্লা ভারী হবে। আর বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি, সেটি একেবারেই সহজ স্বীকারোক্তি, প্রত্যেকটি মানুষ এটি ফিল করছেন। কিন্তু বাস্তবতা হলেও সত্য, রাজনীতিতে শূন্যতা সহ্য করে না। এই শোক কি পরিবর্তনের সূচনা করবে, বা নতুন কোনো ইঙ্গিত সামনে দাঁড় করাবে, নাকি কেবল স্মৃতিতে সীমাবদ্ধ থাকবে? এটাই এখন দেখার। একটা কথা নিশ্চিত, এই নির্বাচন আর আবেগের মতো থাকবে না, কারণ ইতিহাস যখন আবেগ ছুঁয়ে যায়, রাজনীতির হিসেব বদলাতে সময় নেয় না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।